চন্দন নন্দীর নর্থ ইস্ট নিউজকে আমরা প্রোপাগান্ডা মিডিয়া বলেই জানি। তো সেই মিডিয়াতে এনায়েত কবিরের এই ৮ পর্বের যেই লেখাগুলো, এগুলো কতটুকু বিশ্বাসযোগ্য আপনি মনে করেন? আসসালামু আলাইকুম মিশন ভাই, আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক এবং আমাদের ওয়ানি নিউজের যারা ফলোয়ার আছেন, আমাদের বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে ফলোয়ার আছে আমি জানি, এবং আমি নিজেও আপনার অনেক অনেক দিনের একজন ফলোয়ার, এবং আপনার সাথে আমার সম্পর্কটা অনেক দিনের। তো সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা ও সালাম। মিশন ভাই, আপনি জানেন যে আমি একটা রাজনৈতিক দলের সমর্থক কর্মী, এবং আমি অনেক দিন ধরে রাজনীতিকে খুব দূর থেকে অথবা কাছে থেকে পর্যবেক্ষণ করে আমি যতটুকু জানি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী, বাট আপনি প্রকাশ করেন না সাধারণত এটা। আমি গুপ্ত বলবেন না, এখানে খুব কমন একটা হচ্ছে গুপ্ত। আমি প্রবাসের কমিটিতেও আছি, এবং আমি এটা কখনো অস্বীকার করি নাই যে না আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না। আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, কিন্তু আমি বহুদিন ধরে আওয়ামী লীগের যেই কর্মকাণ্ড, যে সকল কুকর্ম অপকর্ম আমরা দেখে আসছি, সেগুলোর প্রতিবাদ করে যাচ্ছি। তো এখানে দুই ধরনের সমর্থক কর্মী থাকে। একটা হচ্ছে জেনেটিক্যালি কিছু সমর্থক মানুষ পেয়ে যায় বা দল পেয়ে যায়, যারা দল যাই করুক ওইটা সমর্থন করে যাবে, বা দলের যে কোর থিমটা সেটা সমর্থন করে যাবে। আর কিছু মানুষ স্বার্থের জন্য জড়িত হবে, তারপর স্বার্থ সিদ্ধি করে চলে যাবে। তো আমরা হচ্ছি সেই দলভুক্ত, যারা কোনো কিছু না পাওয়ার পরেও বা কোনো কিছু চাহিদা না থাকাতেও আমরা ওই দলের সমর্থন করব, এবং দলের মধ্যে যেটা খারাপ হচ্ছে সেটা বলবো। আমাকে নিয়েও আমার যে কমিটি বা আমার যে দলের সিনিয়র ভাইরা আছে, তারা অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যে আমি কেন এইসব লেখালেখি করছি। তো আমি আপনার প্রশ্নে আসি। নর্থ ওয়েস্ট নিউজের যেই লেখাটা বের হয়েছে এনায়েত কবির সাহেবের ৮ পর্বের, আপনি কিন্তু শুরুতেই একটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে এটা কতটুকু বিশ্বাসযোগ্য। আমি মনে করি যে একজন রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক পর্যবেক্ষক যে অ্যানালাইসিস করে, তার সবচেয়ে বড় গুণ যেটা থাকতে হয় সেটা হচ্ছে এক একটা সিনারিওকে, এক একটা স্টোরিকে, এক একটা যেগুলা আমাদের চোখের সামনে এসছে যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা ডটগুলাকে জোড়া দেয়া। তো আপনি যখন অনেকগুলা ঘটনাকে সাজাবেন, একটা পাজেলের মতো হবে। এই পাজেলগুলাকে যখন আপনি জোড়া দিবেন, আপনি পুরোটা একটা ছবি আপনি দেখতে পারবেন। আর এখানে ছবিটা এমন যে আপনি যেভাবেই জোড়া দেন, এক একটা ধরনের চিত্র আপনার সামনে আসবে। তো আমি যতটুকু পড়ে জেনেছি, এবং আমি যতটুকু নিজের ইন্টেলিজেন্স মানে বিভিন্ন সূত্র দিয়ে বা যে সকল মানুষের সাথে কথা হয়, অথবা আমি দূর থেকে যতটুকু নিউজ, যতটুকু আপডেট জেনে এসছি, তাতে আমার কাছে মনে হয়েছে এখানে অনেকটুকু সত্য। আমি কিন্তু এখানে টেনে বলছি অনেকটুকু সত্য, অনেকটুকু সত্য। কিন্তু নিজেদের স্বার্থে তারা কিছু মিথ্যা এখানে নিজেদের স্বার্থে মিশিয়েছেন। নিজেদের স্বার্থে মিশিয়েছেন কেন? যে এত কিছু করব, এখানে তো আমাদের কোনো একটা স্বার্থ থাকতে হবে। যেটা তারা একটা প্রপাগান্ডা মেশিন, তারা তো কোনো না কোনো এখানে একটা স্বার্থ সিদ্ধি করবে। তো এখন ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকারের পতন, এইখানে বিদেশি একটা শক্তি জড়িত। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, এটা সত্য। সেনাবাহিনী ইচ্ছা করলে এই আন্দোলন ঠেকাতে পারত, এটা অনেকাংশে সত্য। পারত, নাও পারত, পারতে পারত। আবার চেষ্টা করে দেখতে পারত, চেষ্টা করে দেখতে পারত, গণহত্যায় অংশ নিতে পারত, এই ধরনের। কিন্তু আদৌ কি তারা কেন করলো না? এখানে যেই অ্যান্সার গুলা তারা নিয়ে আসছে, বিভিন্ন মিটিং এর কথা বলছে, বিভিন্ন ইন্টারনাল ডিসিশনের কথা বলছে, এটা কতটুকু সত্য কেউ জানে না। এই পর্যন্ত আমাদের সামনে যতটুকু সেনাবাহিনী কেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক যতটুকু নিউজ আসছে, যতটুকু প্রমাণ সহ আসছে, একটা সূত্র থেকেই আমরা পেয়েছি, জুলকারনাইন সাহেব। সে আমাদের সামনে এক একটা তথ্য প্রমাণ সামনে নিয়ে এসে হাজির করেছে। আর আমাদের আরেকটা সেকেন্ডারি ছিল, সূত্র ছিল, সেটা হচ্ছে আমাদের
আর্মি চিফ জেনারেল ওয়াকার স্যার মাঝে মধ্যে যে বক্তৃতাগুলো দিয়েছেন সেখানে উনি যখন কথা বলতেন সেখান থেকে যদি আপনি কিছু লাইন কালেক্ট করেন তাহলে ওখান থেকে আপনি কিছু না, সূত্র পাবেন। সেটা আমি করতে রাজি আছি, কিন্তু জুলকারনাইন স্যার যে নিরপেক্ষ না এটা তো বলাই বাহুল্য, তিনিও কিন্তু বায়াসড। উনি বায়াসড। এখন উনি ধরে নেন, এখন উনি যেই সরকারটা বর্তমানে আছে তার প্রতি বায়াসড উনি, কিন্তু উনি ভবিষ্যতে কার প্রতি বায়াসড হবেন, কি কাজ করবেন। আমার মনে হয় আগেও উনি সেনাবাহিনীর কিছু একটা অংশের প্রতি উনি বায়াসড ছিলেন। যাই হোক, আপনি এখন আপনি বায়াসডের কথা রাখেন যে উনি বায়াসড, কিন্তু উনি যে প্রমাণগুলো আনছে এটা তো আর কেউ দেয়নি, এটা তো আপনি স্বীকার করেন। উনি যে প্রমাণগুলা বা যে পেপারস গুলাকে উনি লিক করছে, যে ভয়েস রেকর্ডিং গুলাকে লিক করছে বা যেগুলাকে উনি সামনে নিয়ে আসছে, ওগুলা মানে আর কেউ দিতে পারে নাই। তো আমাদের কাছে যে তথ্যগুলা থাকে সেই তথ্যগুলোর মধ্যে উনি একটা সোর্স, অথবা সেনাবাহিনী প্রধানের বক্তৃতা একটা সোর্স, অথবা রাওয়া থেকে বের হওয়া, রাওয়ার যে সকল মানে আছেন যারা সদস্য আছেন তাদের যেই তথ্যগুলা, সেই তথ্যগুলা এক একটা সোর্স। এগুলাকে যদি আপনি জমা দেন, সবগুলাকে যদি আপনি ডট গুলাকে জোড়া দেন, তাহলে দেখবেন ওই 100%-এ 60% আপনি পাচ্ছেন, আর 40% হয়তো বা এনায়েত কবিররা চিন্তা করেছেন অথবা তারা বানানোর চেষ্টা করেছেন যে কাকে কালার করবে কাকে কালার করবে না। জি, অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা যদি পর্ব ধরে ধরে আলাপ করি, বা শুরুতেই বলতে চাই যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি ছিলেন সরকার গঠিত হওয়ার পরেই তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটা এই এনায়েত কবির সাহেব তার কলামে লিখেছেন। তো এই সাখাওয়াত সাহেব বলেছেন যে যে স্নাইপাররা আর কি, মানে স্নাইপাররা শর্ট করতেছে, এবং তিনি বলতেছেন যে আমরা যখন 4 আগস্ট মিটিং করে আমরা যাচ্ছি তখন একজন আমাকে বললেন, স্যার আপনারা স্নাইপার রেঞ্জের ভিতরে আছেন, যেটা এনায়েত কবির সাহেব তার লিখনীতে উল্লেখ করলো। এখন এই এনায়েত কবিরা বা আরো আওয়ামী লীগের লোকেরা মনে করে যে এই স্নাইপাররা, যেমন এনায়েত কবির বলতেছেন এই স্নাইপার গুলো আসলে সেনাবাহিনীর লোকজন তারা ইয়ে করেছে, তারা কারণ যেহেতু সাখাওয়াত সাহেবকে বলছে একজন সেনাবাহিনীর অফিসার যে আপনারা স্নাইপারের রেঞ্জের ভিতরে আছেন, তাহলে এটা সেনাবাহিনী করেছে। আবার আওয়ামী লীগ বলতেছে এটা জামাত বিভিন্ন লোকজনকে দিয়ে করিয়েছে। আপনার কি মনে হয় আসলে যে এই 7.62 মিলিমিটার রাইফেল নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। সজীব ওয়াজেদ জয় অনেকবার বলেছেন যে এগুলো, এই 7.62 রাইফেল পুলিশের কাছে থাকে না, বাট আমাদের কাছে ইনভয়েস আছে যে 7.62 রাইফেল 23 সালে পুলিশ কিনেছে, প্রচুর কিনেছে, পুলিশ কিনেছে আছে। তার মানে সরকারের কাছে 7.62 রাইফেল ছিল। এখন আওয়ামী লীগ বলতেছে যে এই 7.62 রাইফেল আমরা পুলিশকে দেই নাই, কিন্তু এভিডেন্স বলতেছে যে এটা পুলিশের কাছে ছিল, এবং অনেক রকম ভিডিও এভিডেন্সও আছে। এখন এই স্নাইপার রাইফেল গুলো, সাখাওয়াত সাহেব বলতেছে স্নাইপার রাইফেল গুলো মানে এই মানে অ্যাকর্ডিং টু এনায়েত কবির যে এটা সেনাবাহিনীর কাছে ছিল, বাট আওয়ামী লীগ বলতেছে এটা জামাত শিবিরের লোকজন করছে, বিদেশি লোকজন দিয়ে। আপনার কাছে আসলে কি মনে হয় এই পুরো বিষয়টা আসলে রহস্যটা কি? আচ্ছা, এখানে আপনি যে পুরো প্রশ্নটা করলেন এখানে কিন্তু 3টা ভাগ। এক হচ্ছে রাইফেল, মানে রাইফেলের টাইপটা কি বা গুলির টাইপটা কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাখাওয়াত স্যার কি বললেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত স্যার কি বললেন। আর তৃতীয় হচ্ছে এনায়েত কবির বলেন আর সজীব ওয়াজেদ জয় বলেন তারা কি বলছেন। তো এখানে 7.62 কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল, এবং এটা বলা হয় যে AK-47 যেরকম খুব নাম করা পুরো বিশ্বের মধ্যে, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এই 7.62 রাইফেলটা খুবই ভালো। মানে এটার বিকল্প আসলে আপনি যদি খুঁজতে বলতে যান, পারেন গরিবের AK-47। গরিবের AK-47 বলেন, এটা মোটামুটি আপনি যেই যন্ত্রাংশগুলো আছে সেগুলো আপনি চায়না থেকে ইম্পোর্ট করলেন, যেটা আমরা ওই দেখি রাইফেল টাইপ 56 ইউজ করার জন্য, যে আপনি চায়না থেকে ইম্পোর্ট করলেন, তারপর আপনি গাজীপুরের যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে সেখান থেকে বাকিটা আপনি যন্ত্রাংশ জোড়া দিতে পারলেন। এটার মেইনটেনেন্স খুবই সহজ, এটার মেইনটেনেন্স খুবই সোজা, এবং যেহেতু এটা লং টাইম ধরে বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে আসছে, তো সেখানে আপনার খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে আপনার মেইনটেনেন্স খুব সহজ। এখন আপনি যদি মনে করেন যে না, আমি এত বড় একটা সেনাবাহিনীকে আমি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো, আমাদের পুরা মানে বুলেটের সাইজ থেকে শুরু করে আমাদের আর্মস যা আছে সবকিছু, ওয়েপন্স এন্ড অ্যামুনিশন চেঞ্জ করে ফেলবো, আপনার তো ভাই পুরা 2 বছরের বাজেট লাগবে সবকিছু চেঞ্জ করে ফেলতে, যে আমি আমেরিকার কাছ থেকে কিনবো না আমি ফ্রান্সের কাছ থেকে কিনবো। আমরা যে সকল দেশে আছি এখানে 4-5 হাজার সৈন্য,
আরো কম এক একটা দেশে। এইসব দেশে অনেক কিছু আপনি সস্তায় করতে পারবেন, অল্প টাকা লাগবে। বাট বাংলাদেশের মতো একটা ফাস্ট সেনাবাহিনীতে আপনার অনেক টাকার ব্যাপার। তো এখন ধরেন আওয়ামী সরকার থাকতেই 7.62 রাইফেল পুলিশের জন্য বরাদ্দ করা হলো। কিন্তু এখন প্রশ্ন করে যে 7.62 আগে পুলিশের হাতে কি থাকতো? প্রশ্ন করা উচিত না, তাই না? জি প্রশ্ন করে। তো অধিকাংশ সময় দেখতেন শটগান থাকতো তাদের কাছে। যে যে অস্ত্রবাহী থাকতো তার কাছে শটগান থাকতো। আমরা দেখতাম যে লাঠি হাতে থাকতো, অথবা একজন ইন্সপেক্টরের কাছে একটা পিস্তল থাকে। তো এই যখন স্ট্যান্ডার্ড ইস্যু দিয়ে দেয়া হলো সবার কাছে, তো ছাত্র জনতার কাছে যখন গুলিটা লাগলো, তখন আপনি তো ভিডিও এভিডেন্স আছে যে পুলিশ রীতিমতো আপনার আহ, আমরা যেরকম এসে যে শুটিং রেঞ্জে যেভাবে যে পজিশনে শুটিং করতাম, সেই পজিশনে যে শুট করতেছে। তো এখানে কোনো আপনার বিতর্কের কোনো সুযোগই নাই। এখন আসি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত স্যারের কথায়, যে একজন সেনাবাহিনীর অফিসার বলল, স্যার আপনারা স্নাইপার রেঞ্জের মধ্যে আছেন, কিন্তু স্নাইপার রেঞ্জটা কোথায়? এটা হ্যাঁ, এটা 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 বলা এটা বলেছে যে তৎকালীন ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজার সিদ্দিকী ফোন করে আহমেদ বলছে, তানভীর স্যার আপনারা থেকে স্নাইপার জোনে আছেন। মাঝার স্যার বলল যে আপনারা স্নাইপার জোনে আছে, কিন্তু জোনটা কোথায়, মানে উনারা কোথায় ছিলেন, ওই মুহূর্তে কোথায় অবস্থান করছিলেন? ওনারা বাংলা মোটরে জাহাঙ্গীর গেটের দিক দিয়েছিলেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি কিন্তু এটাই বলতে চাচ্ছিলাম যে উনারা ছিলেন থার্ড গেট, মানে যেটাকে জাহাঙ্গীর গেট বলা হয়, সে থার্ড গেটের কাছে। উনারা কিন্তু বাংলা মোটরে ছিলেন না, পরিবাগে ছিলেন না, ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিলেন না, অথবা শাহবাগে ছিলেন না। উনারা ছিলেন থার্ড গেটের সামনে। এখন আপনি যখন একজন সিভিলিয়ান হয়ে আপনি যখন থার্ড গেটের সামনে গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি কি দেখতে পান ওখানে? আপনি প্রথমে দেখতে পান একটা যে গেট। একটা গেট। গেটটা কি খালি? না, অবশ্যই এই গেটটা প্রোটেক্টেড। এই গেটটা প্রচন্ড ভাবে প্রোটেক্টেড। গালিব হক, আমি নিজেও কিন্তু প্রচুর গেছি এই জাহাঙ্গীর গেট দিয়ে, এবারও গেছি। আসলে কি সবসময় স্নাইপার থাকে এখানে? আপনার তো সবসময় স্নাইপার থাকার দরকার নাই এখানে। এই এই সিচুয়েশনটা কিন্তু যখনের কথা বলছেন, যখনকার কথা শাখাওয়াত স্যার বলছেন, এটা কিন্তু কোনো স্বাভাবিক সিচুয়েশন না। এখানে স্বাভাবিক সিচুয়েশন না। এখানে একদল মানুষ জাহাঙ্গীর গেট ভেঙে ভিতরে ঢুকতে পারে, জাহাঙ্গীর গেট ভেঙে ভিতরে ঢুকতে পারে। তো এই সিচুয়েশনে আপনি স্নাইপার ওখানে বসাতে পারেন, কিন্তু স্নাইপার যখনই বলছেন, আমাদের মাথায় একটা চিত্র আসছে যে হয়তোবা কোনো জঙ্গলি পোশাকে অথবা কোনো কাভারে ঢেকে অনেক বড় অস্ত্র নিয়ে, যেমন আমরা হলিউড মুভিতে স্টাইলে, মুভিতে হ্যাঁ দেখি যেমন। হ্যাঁ মুভিতে যেরকম দেখি, এরকম একজন ঢেকে বসে আছে। সেটা না। দুইজন যদি অস্ত্র তাক করে সেখানে বসে থাকে চোখ লাগিয়ে, সেটাও স্নাইপার। সেও ওখানে, মানে সে বন্দুক তাক করে বসে আছে স্নাইপার জন্য, সে একটু দূর থেকে শট নিতে পারবে। সেটা তো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রক্ষার জন্য স্নাইপার জোন ওখানে ক্রিয়েট করা হয়েছে। সেখানে যদি আপনিও যে দাঁড়ায় থাকেন, আপনিও যে যদি ওখানে মিছিল করতে থাকেন, তাহলে মিলিটারি পুলিশ ইউনিটের অফিসাররা এসে বা সৈনিকরা এসে আপনাকে ওখানে বলবে যে আপনি এই কাজটা এখানে করবেন না। তারপরে যদি আপনি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করতে চান, তাহলে হয়তোবা তারা প্রতিহত করার চেষ্টা করবে, কারণ সেটা তো খুবই প্রোটেক্টেড এরিয়া। আপনি ওখানে গাড়ি নিয়ে গেলেও তো আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কোথায় যাচ্ছেন। এবং আপনি যদি সেখানে ওই জায়গা যাওয়াটা যদি আপনি ভাঙার চেষ্টা করেন, ব্যারিকেডটা যদি আপনি ভাঙার চেষ্টা করেন, আপনাকে তারা অ্যারেস্ট করবে, অথবা তারা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এটা খুব স্বাভাবিক। এটাকে খণ্ডিত অংশ তারা প্রচার করে যাচ্ছে, বারবার 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 করে খণ্ডিত অংশ প্রচার করে যাচ্ছে। আর সজীব বলের জয়ের মতো মানুষ যারা, তাদের কাছে তো যারা তথ্য দেয়, তারা তো মানে খুব খুব স্পেসিফাইড কিছু মানুষ ওখানে তথ্য দিচ্ছে। ধরেন এম এ আরাফাত সাহেব ওখানে তথ্য দিচ্ছে। তো আরাফাত সাহেব চাচ্ছেনই এমন একটা কথা ওনাকে দিয়ে বের করতে, মুখ দিয়ে বের করতে, যেই কথাটা উনি চাচ্ছেন যে এই কথাটা প্রচার হোক, এটা নিয়ে কথা হোক। তাতে হয়তো বা আওয়ামী লীগের মানুষরা সেটা বারবার প্রচার করতে থাকবে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, হয়তো বা উনার কথা কেউ পাত্তা দিবে না, কিন্তু সচিব অজিত জয়ের কথা পাত্তা দিবে। এটা বড় কোনো নিউজে আসবে, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হবে। তো এখানে যেটা বারবার বলা হচ্ছে যে না, তৃতীয় কোনো শক্তি গুলি করে মানুষ মারে, মানে মানুষ মারছে,
এটা আসলে মানে বিতর্কে অথবা লজিকে টিকে না, টিকে না, যেখানে আমাদের কাছে সব ভিডিও এভিডেন্স আছে, ভিডিও এভিডেন্স আছে। এখন আমি যখন এই রিপোর্টগুলো পড়লাম তখন বারবার কর্নেল হাসিন স্যারকে আনা হচ্ছে, সাবেক অফিসারদেরকে আনা হচ্ছে এখানে, যে উনারা প্ল্যানিং করছে। ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, যে ঢাকা শহর যেখানে মানুষে মানুষে ধাক্কা খায়, আপনি ফার্মগেটে যেয়ে দাঁড়ায় থাকলে আপনার হাঁটা লাগবে না, মানুষ ধাক্কায় আপনার সামনে নিয়ে চলে যাবে। তো এইরকম জায়গাতে আপনি একটা স্নাইপার জোন ক্রিয়েট করবেন, একটা বিল্ডিং এর উপরে বসে ওয়েট করবেন ঘন্টার পর ঘন্টা যে আমি ছাত্রদেরকে মারবো বা জনতাকে আমি মারবো, এবং আপনি ওয়েট করবেন যে এইখান থেকেই জনস্রোতটা আসবে। কতটুকু মানে এটা মানে কি বলে গাঁজাখুরি কথাবার্তা, এটা গাঁজাখুরি কথাবার্তা। যে আপনি ধরেন আপনি জাস্ট একটা র্যান্ডামি হিসাবে একটা ভিআইপি মুভমেন্ট হবে এবং আপনি এখানে স্নাইপার বসে রাখলেন। এখানে আমরা যদি প্রবাবিলিটির হিসাব করি যে এখানে 10টা বল আছে, তো একটা লাল বল আছে, তো আমি এখানে র্যান্ডম হিট করতে থাকবো এই হোলে, লাল বলটা পড়ার সম্ভাবনা কতটুকু? এর চেয়েও তো সম্ভাবনা কম যে ওখান থেকে ওই ভিআইপি মুভমেন্টটা হবে। কিন্তু তো তাই এখানে বলে কি স্নাইপার ছিল না? আমরা তো ভিডিওতে দেখেছি যে হঠাৎ করে একজন পড়ে গেল, একটা মিছিল যাচ্ছে একজন পড়ে গেল মাছ থেকে। তাহলে এটা কি স্নাইপার ছিল? যেখান থেকে ক্যামেরাটা ধরা হচ্ছে সেটা হচ্ছে খুব সেফ জোন। সবসময় সাংবাদিকরা কিন্তু যেই পক্ষ থেকে ইট ছোড়া হচ্ছে সেদিক থেকে ভিডিও করে না, করে হচ্ছে পুলিশের সাইড থেকে। হ্যাঁ, আপনি আবারও ফেরত যান, যাত্রাবাড়ির কাছে দেখেন, যাত্রাবাড়িতে দেখেন সময় টিভির সাংবাদিক কি বলছে, ভাই গুলি করেন, ভাই গুলি করেন, হ্যাঁ, মনে আছে না? ভাই গুলি স্পষ্ট করেন। মনে আছে। মানে তখন মিডিয়া মানে কিন্তু ছিল পুলিশকে বলতেছে ভাই গুলি করেন গুলি আন্দোলনকারীদেরকে। করেন, আমি ভিডিও করি। এখন তখন মিডিয়ার যেই যন্ত্রগুলা ছিল সম্পূর্ণ ছিল পুলিশের পক্ষে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মানুষ তারা হয়তোবা মোবাইল দিয়ে ভিডিও করছে। তারপরে তো ইন্টারনেট ছিল না, ইন্টারনেট ছিল না। আমি আপনাকে ফোন দিতাম বা আমি কাউকে ফোন দিতাম বা আমরা ওই যে ভিপিএন ইউজ করে যোগাযোগ করার চেষ্টা করতাম। তো ওই সময় যে ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলো ছিল পুলিশের পক্ষ থেকে, পুলিশের পিছনে বা সেফ জোন থেকে ভিডিও করা হচ্ছে। এখন আমার পিছন থেকে কে গুলি করলো, আমার সামনে কে মারা গেল, আমি সামনের মানুষটাকে দেখতে পারলাম, কিন্তু আমার পিছন থেকে কে গুলি করছে আমি তো সেটা দেখতে পাইনি ভাই। যার কারণে দেখা যাচ্ছে যে টুপ করে একজন পড়ে গেল, এবং আপনি তো দেখছেন কত সুন্দর করে সময় নিয়ে এক একটা শট নেওয়া হচ্ছে। এখন আমরা খুব চোখের সামনে আসছে আমাদের এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান স্যারের ছবি। হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান উনি এ হ্যাঁ, সময় বিজিবির বিজিবিতে উনি কর্মরত ছিলেন। বিজিবিতে ছিলেন, তো উনি গুলি করছেন। এটা তো আপনি বলতে পারবেন না যে এটা অন্য কোনো দেশের মানুষ রামপুরা এসে এলাকায়। বিজিবি ড্রেস পরে গুলি করছে। আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে একজন সেনা অফিসার বা বিজিবি অফিসার গুলি করছে এবং অপোজিটে পোলাপান টুপটুপ করে পড়ছে। এগুলো মানে খুব অল্প বয়সী ছেলেপেলে, তারা টুকটুক করে পড়ে যাচ্ছে। এবং পরপর তো এটা বিল্ডিং এর ভিতরে ঢুকে গিয়েছে, আবাসিক এলাকার ভিতরে, সেখানেও মারছে। তো এইগুলাকে অ্যাকচুয়ালি আপনি আহ, লিখতে পারবেন, বলতে পারবেন, হয়তোবা 1 কোটি মানুষের মধ্যে 5 জন বিশ্বাসও করবে যে না এটাই সঠিক, বাকি মানুষ এগুলা বিশ্বাস করবে না, এগুলা লজিকে যাবে না। অনেক ধন্যবাদ। আপনি এনায়েত কবির আরো একটা কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে এনএসআই এর সাবেক ডিজিটিএম জোবায়ের, তিনিও নাকি এই 5ই আগস্ট যে শেখ হাসিনা পালিয়েছে এই ঘটনা ঘটার অন্যতম কুশীলব। কিন্তু আমরা তো জানি যে তার সঙ্গে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক ছিল এবং তিনি আওয়ামী লীগের আমলে তিনি এই এনএসআই এর ডিজি ছিলেন। তো এই টিএম জোবায়ের এই 5ই আগস্টের ঘটনার সঙ্গে তার জড়িত থাকার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? মিশন ভাই, টিএম জোবায়ের স্যার তো লন্ডনে ছিলেন। মানে ওই 5ই আগস্ট সময় তিনি লন্ডনে ছিলেন? না না, এখন উনি হয়তোবা লন্ডনে আছেন, কিন্তু 2015 সাল থেকে দীর্ঘ সময় তিনি লন্ডনে হাই কমিশনে কর্মরত ছিলেন মিনিস্টার কনসুলার হিসাবে। ও তখন উনি আচ্ছা ব্রিগেডিয়ার, আচ্ছা আচ্ছা। উনি তখন ব্রিগেডিয়ার। 2015 থেকে 2020 সাল পর্যন্ত মূলত এই যে যখন এমআরপি পাসপোর্টটা চালু হয় এখানে বিদেশে, তখন উনার হাত থেকে। তো উনি খুব স্নেহ করতেন আমাকে। পাবনা ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট, একজন খুব ডিসেন্ট অফিসার। তো
তো আমি কিছুদিন আগে কথা বলছিলাম, এই তো ২ দিন ৩ দিন আগে একজন সাংবাদিকের সাথে বাংলাদেশে। তো যখন এই তথ্যগুলার নিয়েই কথা বলা, তো উনি বলছে যে, "আরে ভাই আপনার তো বড় ভাই মানুষ।" তো আমি বললাম, "হ্যাঁ, আমার খুব বড় ভাই মানুষ। তো এখন আপনি কি বলেন?" তো যেই সাংবাদিক উনিও জাতীয় পত্রিকা। তো সে বলছেন যে, "দেখেন, আমরা তো শুরু থেকেই বলে আসছি উনি জামাতের প্রোডাক্ট। মানে টিএম জুবায়ের। হ্যাঁ, জামাতের প্রোডাক্ট। ও, আমরা তো শুরু থেকেই বলে আসছি যে উনি শিবিরের প্রোডাক্ট।" আমি বললাম, "ভাই, এটা জামাত শিবিরের প্রোডাক্ট উনার সাথে যায় না। উনি ক্যাডেট কলেজে পড়ছে, সেখানে জামাত শিবির করার কোনো স্কোপ নাই। উনি চলে গেছে মিলিটারি একাডেমিতে, সেখান থেকে উনি বের হয়ে আসছেন। উনি অফিসার এটা কি ছিলেন।" উনি? না, 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 উনি না। আম তো আপনি টিএম জোবায়ের লিখে সার্চ দিলে আসবে। তো ও, এবার পেয়েছি। উনি। না, উনিও না। উনি উনিও না। না। আচ্ছা, বলেন। উনিও না। আচ্ছা। তো আ উনি সার্চ দিলে আসবে। তো যখন উনি যখন আমাকে বলছিলেন যে সে জামাত শিবিরের প্রোডাক্ট, তো আমি কোনভাবে আরকি মেনে নিতে পারছি না। আমরা একটা তর্কযুদ্ধে লিপ্ত। এখন সে আমাকে যেই লজিকটা দিলেন যে, "দেখেন, এটা হ্যাঁ, উনি জড়িত।" উনি কিভাবে জড়িত? তার লজিকটা আমার লজিক না। যেহেতু আমি এটার মধ্যে নাই। লজিকটা হচ্ছে যে সে একজন আ হাই কমিশনে নিয়োগপ্রাপ্ত একজন মিনিস্টার কনসুলার, একজন ব্রিগেডিয়ার থেকে ২ লাখ দিয়ে উনি এনএসআই ডিজি হয়ে গেলেন। তো আপনি এটা কি জানেন যে এখানে আপনার ছোট আপার আ ছিল, ব্লেসিং ছিল? মানে ছোট আপা মানে শেখ রেহানা। তো বললাম, "না, শেখ রেহানার ছোট আপা পর্যন্ত যাওয়ার তো এত দূরত্ব কিভাবে অতিক্রম করব? এটা কিভাবে জানবো?" তো উনি যেটা বলছেন যে এখানে খুব বড় অঙ্কের কিছু লেনদেন হয়। বড় অঙ্কের লেনদেন হয়। বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে মানে এগুলা কিন্তু হাইপোথিসিস আরকি। হয়তোবা তাদের কাছে কোনো তথ্য থাকতেও পারে আমার শোনা কথা। তো বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে উনি সেনাবাহিনীর বড় পর্যায়ে চলে যান। যেহেতু ছোট আপা ছিল হচ্ছে উনি থাকতেন লন্ডনে এবং প্রোটোকল দিত হাই কমিশন। তার মেয়ে ওখানকার এমপি। রিচটা খুব সহজ। আপনার সাথে আমার দূরত্ব যেমন মাত্র ১ ঘন্টা, ঐরকম ভাবে তার রিচটা খুব সহজ এবং ছোট আপার আত্মীয় হচ্ছে মানে তারেক আমির। মানে এই শেখ রেহানার খুবই কাছের লোক ছিল এই টিএম জুবায়ের। টিএম জোবায়ের যখন ছিলেন তখন আম আমাদের এই যে মুনা আপা সাইদ হাই তাসনিমা মুনা, কমিশনার সাবেক যে হাই কমিশনার। হ্যাঁ, উনি আসেন। মানে উনারা এমন একটা টিম হয়ে যায় যেটা হচ্ছে যাদের কাজই হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগকে সার্ভ করা। এবং ছোট আপার নিয়ন্ত্রণে। ছোট আপার নিয়ন্ত্রণে। আচ্ছা, এই তো টিএম জুবায়ের তো আমি তো ইন্টারনেটে পাচ্ছি না। আপনি দেখেন তো আসলে উনি কিনা? আ এক্সাক্টলি। হ্যাঁ, এই লোকটা টিএম জুবায়ের। এক্সাক্টলি। জি, জি। উনি আচ্ছা, কিন্তু খুব কোয়ালিফাইড একজন অফিসার। উনি আচ্ছা। ইম্পেরিয়াল কলেজে পড়েছেন লন্ডনে। তো খুব কোয়ালিফাইড অফিসার। তো আ উনি পাবনা ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট এবং খুব মানে ডেকোরেটেড অফিসার যাকে বলে। তো উনি খুব আ মানে সাংবাদিকের দেয়া তথ্য মতে উনি খুব দ্রুত শেখ রেহানার কাছে চলে যান টাকার বিনিময়ে। এখানে বলা হয় আওয়ামী লীগের মধ্যে কথিত আছে যে টাকা দিয়ে এসব করা যায় শেখ রেহানার মাধ্যমে এবং শেখ রেহানার আত্মীয় হচ্ছে তারেক আহমেদ সিদ্দিকী। জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। তো তাকে দিয়ে উনি ধাপে, ধাপে মানে মাত্র ২ টা লাফ দিতে হয় তাকে। সম্ভবত সিটিটিসি আর এনটিএমসি। এই ২ টা জায়গা থেকে উনি রীতিমতো আ ডিজিএনএসআই হয়ে যান। হুম। এখন এনএসআই কিন্তু পুরা দেশের রন্ধ্রে, রন্ধ্রে থাকে। ডিজিএফআই এর কাজ কিন্তু সিভিলিয়ানদের উপরে পর্যবেক্ষণ করা না। যদিও করে, বাট ডিজিএফআই দায়িত্ব না। যদিও করে সেটা খুব পারপাসলি করে যে হয়তোবা সরকারকে প্রোটেক্ট করার জন্য। হুম। সরকারের একটা কোন যদি মানে কোন ফান্ডামেন্টাল ইস্যু থাকে সেটাকে সার্ভ করার জন্য। বাট এনএসআই কিন্তু গ্রামে গঞ্জে রন্ধ্রে, রন্ধ্রে থাকবে। এখন উনি আমাকে বলছেন যে দেখেন যে পরিমাণ একটা বড় অঙ্কের টাকার কথা বললেন উনি। মানে আওয়ামী লীগের আমলে তো দেখবেন শত কোটির নিচে কোন কাজ হয় না। খালি শুনবেন ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি এরকম শয়ে, শয়ে কোটি। আবার আমি আবার ওই বলতেছি যে আবার ওই যে ৫ই আগস্টের পরে দেখলাম, শোনা গেল ওই যে কি যেন নাম ওর, ওই যে জিয়াউল,
ওই যে জিয়াউল হাসান জিরো হাসানের বাসা নাকি 900 কোটি টাকা ক্যাশ, এটা তো কখনো শুনিনি। ভাই 900 মানে তখন তো কয়েকশো কোটির নিচে কোনো কাজই হয় না। তো এখন মানে শত কোটি টাকা, যেখানে আমরা মানে বাইরে বসে আমরা তো ভাই 100 কোটি টাকা, এটাকে যদি আপনি পাউন্ডে বা ইউরোতে কনভার্ট করেন, আপনি চিন্তা করেন কত বছর লাগবে এটা কামাই করতে। তো সেইটা কয়েকশো কোটি টাকার বিনিময়ে উনি হয়ে যাচ্ছে। তো উনি বলতেছে যে দেখেন তো, এরকম একজন অফিসারের সারা বংশ বিক্রি করে দিলেও তো এরকম হবে না, এতগুলা টাকা হবে না। তো এতগুলা টাকা তো উনি ব্যাংক লোন করেও হবে না, উনাকে তো কেউ দিছে টাকাটা লেনদেন করার জন্য, দিতেই পারে, ধরলাম দিছে। তারপরে যে কথাটা বললেন সেটা হচ্ছে যে টিএম জোবায়ের স্যারের সময় সম্ভবত এম এ আরাফাত এনএসআই তত্ত্বাবধানে মানারত ইউনিভার্সিটি দখল করে এবং এবং স্পেসিফিক কয়েকজন মানুষের উনি পারপাস সার্ভ করে দেন, ব্যাংক দখল থেকে শুরু করে ইউনিভার্সিটি, হাসপাতাল দখল। তো আপনি যদি ডট গুলাকে জয়েন করেন, ইসলামী ব্যাংকের সঙ্গে তো ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত ছিল, ইসলামী ব্যাংক দখলের নিয়ে খুব সম্ভবত ছিল, আমি আমি ওনার উপস্থিতি ওখানে জানি না, কিন্তু আমি জানি যে আপনি বলতেছেন যে ডট গুলো যদি যোগ করেন। জি, এখানে ব্যাংক দখল হয়, ইউনিভার্সিটি দখল হয়, এবং আপনি ধরেন ব্যাংকের কথা রাখলেন, ব্যাংকের কথা সাইডে রাখেন, উনি এম এ আরাফাতকে মানারত ইউনিভার্সিটি দখল করে দেন। আর এম এ আরাফাতের নাম আসতেছে যে এম এ আরাফাত এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যেহেতু সে ইউএস সিটিজেন এবং খুব কাছের মানুষ। তার কথা মানে স্পেসিফিকলি কোন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আরাফাত? 5ই আগস্টের সাথে। মানে আরাফাত শেখ হাসিনার বিরুদ্ধে খাটছে? শেখ হাসিনার বিরুদ্ধে না, আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে খাটে নাই, ধরেন সে একটা দেশের পারপাস সার্ভ করছে। মানে গুপ্ত যেটা বলি, মানে আরাফাত ছিল ওই আমেরিকার গুপ্ত, আমেরিকার গুপ্ত, আমেরিকান সিটিজেন, যাই হোক উনি সার্ভ করছে। তো টিএম জোবায়ের স্যারের সময় এনএসআই তে সর্বাধিক পরিমাণ নিয়োগ হয়, সর্বাধিক পরিমাণ অপারেটর, বিভিন্ন পোস্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেভেলে নিয়োগ হয়, এবং এর পরবর্তীতে এমন ভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে পুরা বাংলাদেশে কয়েকটা শক্তি কাজ করতেছে। ডিজিএফআই, ডিবি হারুনের লোক, এদিকে সিআইডির লোক, এদিকে এনএসআই এর লোক, এসবি তো আছেই, এসবি তো আছেই। মানে আপনি ওই মেড ইন আমেরিকা বা আমেরিকান মেড মুভিতে যেরকম দেখেন যে টম ক্রুজকে ধরতে এফবিআই আসে, সিআইএ আসে, এন্টি করাপশন আসতে থাকে, মানে 10-12টা এজেন্সি এসে তাকে ধরতে থাকে, ওই রকম ভাবে এনএসআই মোটামুটি বাংলাদেশের একটা এজেন্সি হিসাবে একেবারে ফোকাসে এসে গেল। যে এনএসআই কে কেউ গুনতো না, সেই এনএসআই কমলাপুর স্টেশনে পর্যন্ত 10 জন অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে। তখন আপনি চিন্তা করেন, ওরা কিন্তু ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, মানে ইন্টেলিজেন্সের লোক। তো ইন্টেলিজেন্সের লোক আপনি চিন্তা করেই নিবেন যে সে হয়তোবা রাস্তার ভিক্ষুক অথবা রিক্সাওয়ালা সেজে থাকবে, সে ইন্টেলিজেন্স কালেক্ট করবে। কিন্তু তখন এনএসআই এর লোক রীতিমতো খাকি রঙের জ্যাকেট, ওই যে ডিবি লেখা থাকে ওই রকম জ্যাকেট লাগায়, পিছনে এনএসআই লেখা, কোমরে অস্ত্র, কমলাপুর স্টেশন বলেন, বাস স্ট্যান্ড বলেন, তারা রীতিমতো ওখানে গার্ড দিচ্ছে। এখন আপনি যদি আবার ব্যাকে হিসাবে আসেন, এই যে নেটওয়ার্কটাকে আপনি গড়ে তুললেন, ধরেন আপনি 1500 মানুষ নিয়োগ দিলেন বা 2000 মানুষ নিয়োগ দিলেন ওই সময়, তাহলে 5ই আগস্টের সময় কোথায় কি হচ্ছে এই নিউজটা কেন আসলো না? এইটা তো প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত আসার কথা, তাই না? কোথায় কি হচ্ছে? আপনার যদি 2টা লোক সূর্য সেন হলের নিচে বলেন, মহসিন হলের নিচে বলেন, এস এম হলের নিচে বলেন, দোকানদার হিসেবে থাকে, চায়ের দোকানের মামা এনএসআই লোক, অথবা শাহবাগে ফুল বেচে এনএসআই লোক থাকলো, তাহলে তো আপনার নিউজটা আসা উচিত যে হল থেকে কয়জন নামতেছে, আসা উচিত ছিল। এখন আপনার যদি সেটআপটাই থাকে এরকম যে আমি সবই জানবো কিন্তু আমি তথ্যগুলাই পর্যন্ত দিব না, তাহলে তো এটা একটা স্যাবোটাজ, যে আমি জানি এই ড্যামেজটা হবে কিন্তু আমি ড্যামেজটা হইতে দিলাম, অথবা পারপাসলি হইতে দিলাম। যার কারণে আমি বারবার বলি যে 2018তেই সরকার পতন হওয়ার কথা ছিল। 2018তেই?
2018-তে সরকার পতন হওয়ার কথা ছিল, কিভাবে? হয় নাই। আমি আবার বলি আপনাকে হেমন্ত ভাই, আমার কাছে 5ই আগস্ট হচ্ছে 111 এর এক্সটেনশন। 111 এর এক্সটেনশন, 111 এ আপনি একটা এক্সারসাইজ করে আসছেন যে এভাবে আমি করতে পারি। এখন আপনি 18-তে আসছেন, 18-তে আপনি আবার সরকার ফালাই দিতেছিলেন, কিন্তু হইল না। 2018-তে যখন আমাদের ছাত্র আন্দোলনটা হলো, মনে আছে? ওই যে নুরুল হক নূরের নেতৃত্বে। হ্যাঁ, তখন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, নূর রাশেদ, আর একটা সম্ভবত অ্যাক্সিডেন্টে একটা বা দুইটা ছাত্র মারা যায়, সেটাও বাড্ডাতে, বসুন্ধরা গেটের কাছে। রীতিমতো তখন এক একজন আওয়ামী লীগের নেতা কিন্তু ঘাম ছুটে গেছিল, আওয়ামী লীগের নেতা কিন্তু ঘাম ছুটে গেছিল। ওই সময় সরকার পতন হয়ে যেত, রীতিমতো সরকার পতন হয়ে যেত, এবং আওয়ামী লীগের নেতারা কিন্তু ওই টাইমে সবাই ওই ডুয়াল পাসপোর্ট রাখে, প্রত্যেকের ভিসা রাখে, গোল্ডেন ভিসা টিসা রেখে ওই টাইমে কিন্তু সব লাপাত্তা হয়ে গেছে। ওই সময় শুধু একটা কারণে কিন্তু সরকারের পতন হয় নাই, সেটা হচ্ছে ইন্টেলিজেন্সের নেটওয়ার্ক ছিল। নূর কোন দিক থেকে কোথায় যাচ্ছে, কে কোথায় পালায় আছে, সেই নেটওয়ার্কটা স্ট্রং ছিল। আর দ্বিতীয় ছিল হচ্ছে ওই সময় পুরা আন্দোলনটাকে বরবাদ করে দেয় ছাত্রলীগ আর যুবলীগ, বরবাদ করে দেয়। এবং তারা এমন আক্রমণ করে যে তাদের মায়ের সামনে, যেটাকে বলে হেলমেট বাহিনী, হেলমেট পরা মানুষের মায়ের সামনে কোনো ছাত্র তো দূরের কথা, সাধারণ মানুষও দাঁড়াইতে পারেনি। তখন কিন্তু পুলিশে পিটায় নেই, পিটাইছে কিন্তু ছাত্রলীগ। এবং এবং এরা কোনো সহযোগিতাও পায় না বড় দল থেকে। না, ওরা বড় দল থেকে সহযোগিতা পায় নাই, কারণ তখন তো বড় দল তো আপনি দেখছেন ওই যে ওবায়দুল কাদেরের সাথেও মিটিং করতেছে ওই সময়, মনে নেই? বিএনপি নির্বাচনের আগে, হ্যাঁ, তখনকারই তো সব ছবি এখন ইউজ করা হয় যে বড় দলগুলা তখন নেগোসিয়েশনে লিপ্ত। ওই সময়ের আবার কিছু ওই যে কি বলে নমিনেশন বিক্রির কিছু কথাবার্তা আছে, তো ওইখানে আমি না যাই। বাট যদি আমি এখানে ফোকাস করি যে ওই সময় দুর্বলতাটা ছিল কোথায়, যারা সরকার ফালাইতে চাইছিল তাদের দুর্বলতা ছিল কোথায়, অথবা সরকারের শক্তিটা ছিল কোথায়? সরকারের শক্তিটা ছিল একটা স্ট্রং ছাত্রলীগ, একটা স্ট্রং যুবলীগ ছিল। পরবর্তীতে দেখেন 2018-তে যদি আপনি চিন্তা করেন যে কেন সরকার পড়লো না, তাহলে আপনি 2025-এ কেন সরকার, 2024-এ কেন সরকার পড়লো, এই দুইটার যখন আপনি কম্পারিজনে আনবেন, আপনি দেখবেন ছাত্রলীগ ওই যে কি বললো যেন 8 মিনিট না 7 মিনিটও টিকবে না, ওইটা বইলা তারপরে তারা উধাও হয়ে গেল, নাই হয়ে গেল। আবার যুবলীগ, তারা অ্যাকশনে নেইমা তারা নাই হয়ে গেল। মাঠে থাকলো পুলিশ, মাঠে থাকলো সেনাবাহিনী, সেনাবাহিনী অস্ত্র ক্লোজ করে নিল, পুলিশ দৌড় দিল, ব্যাস, ছাত্র জনতার বিজয়। আপনি আরেকটা সিনারিও চিন্তা করেন যে ছাত্র জনতা আসতেছে, বা ধরেন যাদেরকে আসিফ নাহিদদের নেতৃত্বে ছাত্র জনতা আসছে, অপোজিটে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী রওনা দিচ্ছে তাদের অপোজিটে, লগি বৈঠা টাইপের মারামারি হচ্ছে। তাহলে কি সরকার পড়তো? পড়তো না, পড়তো না, সরকার পড়তো না। 2018-র পরে ছাত্রলীগের মধ্যে যেটাকে বলে এখন গুপ্ত রাজনীতি, ছাত্রলীগের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে সেটিং করে দেয়া হয়, যুবলীগ আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে টাকা দিয়ে সেটিং করে দেয়া হয়, যারা ঠিক যখন দরকার পড়বে আপা আসি, নেত্রী আসি, কিন্তু কাজের সময় তারা নাই। অ্যাকচুয়ালি তো তারা ওই দলের লোক, তারা আস্তে করে রাস্তা ক্লিয়ার করে দিয়ে সরে গেল এবং সরকার পতন হয়ে গেল। আপনি আরেকটা ডট জোড়া দেন ভাই, আরেকটা ডট জোড়া দেন। জি প্লিজ। 111-এর আগে সিনারিওটা কি ছিল? লগি বৈঠা ছিল না? ছিল। তাহলে কনক সরোয়ার ভাইয়ের ইন্টারভিউ দেখবেন আমাদের ব্রিগেডিয়ার ফজলুল বারী স্যারের সাথে, ওখান থেকে আপনি একটা জিস্ট পাবেন, সেটা হচ্ছে লগি বৈঠার যে সিচুয়েশন, সেটা কিন্তু ফজলুল বারী স্যাররা ক্রিয়েট হতে দিয়েছিলেন। ওনারা কিন্তু ওটা আটকাতে পারতেন, বাট ওনারা চাইছিলেন যে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হোক। আমি যতটুকু জানি লগি বৈঠা দ্বারা আওয়ামী লীগ জামাতের কর্মীদেরকে পিটিয়ে মেরে ফেলেছে, 5 জন না 6 জনকে লগি বৈঠা দিয়ে। তো আপনার কাছে আমার প্রশ্ন যে ফজলুল বারী স্যার কেন এটা হতে দিয়েছিলেন, মানে ওনার উদ্দেশ্যটা কি ছিল, মানে এটা কি
কি কারণে উনি মনে করেছেন যে এটা হতে দেওয়া উচিত? ফজলুল বারী স্যার ওইটা হতে দেননি, ওইটা সেনাবাহিনী হতে দিয়েছিল হুম, কেন? বা ডিজিএফআই হইতে দিয়েছিল। তারা তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল, হ্যাঁ ঠিক আছে, আপনি যখন এই ধরনের যখন একটা সিচুয়েশন হয়ে যাবে তখন আপনি একটা জনগণের ম্যান্ডেট পেয়ে গেলেন, সাধারণ জনগণের ম্যান্ডেট, যে আরে ভাই আমাদের তো সাধারণ আমাদের যে মানে নর্মাল জীবন সেটা ব্যাহত হচ্ছে। তো এখন আসেন, হুম, সেনাবাহিনীর মটো কি? শান্তিতে আমরা, সমরে আমরা, সর্বত্র মরা দেশের তরে, তাই তো? আপনি শান্তি রক্ষার জন্য অথবা যুদ্ধক্ষেত্রে সব জায়গায় আপনি দেশের জন্য এঙ্গেজ হবেন। এখন তো আপনি নিজেই বলবেন আরে এই সেনাবাহিনী পালতেছে কি জন্য, যদি এই সিচুয়েশন আপনি কন্ট্রোল না করতে তার পারে। মানে হচ্ছে অস্থিরতা ক্রিয়েট করে ক্ষমতার জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা, জনগণের ম্যান্ডেটটা নিয়ে নেয়া, বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জনগণের ম্যান্ডেটটা নিয়ে নেয়া। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি যাতায়াতে আমার পাশ দিয়ে হাঁটবেন আর আমার মাথায় একটা করে চাটি মারবেন, আমি কিছুই বলবো না। মানুষ দেখবে, রেস্টুরেন্টে বসে থাকবো, আপনি আমার মাথায় একটা করে চাটি মারবেন। তারপরে যখন আমি আমার প্লেট দিয়ে আপনাকে একটা বাড়ি মারবো, মানুষ বলবে কি, ঠিকই করছে, বারবার উত্তক্ত করতেছিল, ঠিকই করছে। এখন আপনি প্রথমে সিচুয়েশনটাকে ক্রিয়েট হইতে দেন, জলটা ঘোলা হইতে দেন, তারপর আপনি সেখানে শিকার করবেন। এটাকে আমরা সহজ বাংলায় বলি জল ঘোলা করে মাছ শিকার করা। তা আপনি প্রথমে জলটা ঘোলা হইতে দেন, তারপর আপনি শিকার করেন। তো এই হচ্ছে আমার কাছে যে আমি আমি যখন ডটগুলাকে জোড়া দেই, যে আমি মনে করি যে 111 এর এক্সটেনশন হচ্ছে 2018, 18 যে ফেইলিয়ার গুলা ছিল সেগুলাকে কাভার করে সাকসেসটা আসে 2024-এ। এবং এনায়েত কবিরের কথাই তো আমরা ফেরত যাব, সেখানে বলা হচ্ছে বারবার করে যে একটা বাহিরের শক্তি এখানে ক্ষমতা রদবদল করে। আমি বিশ্বাস করি এটা সত্য। বাইরের শক্তি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আপনাকে দুটো প্রশ্ন করতে চাই প্রথম পর্ব থেকে। সেটা হচ্ছে যে আহ, যে এখানে এনায়েত কবির লিখেছে যে 5ই আগস্ট সকালবেলায় ঢাকা শহরের প্রবেশ পথগুলোতে বিএনপি জামাত সমর্থক এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদেরকে সেনাবাহিনী বিন্দু মাত্র ঠেকায়নি, বরঞ্চ আরো লাউড স্পিকারে ঘোষণা করা হয়েছে কোনো কারফিউ নেই, আপনারা ঢাকার দিকে যান। এটা আপনি সত্য বলে মনে করেন কিনা? এবং দ্বিতীয়ত হচ্ছে যে যে আমরা যদি এনায়েত কবির লিখেছেন যে এই আবু সাইদ নাকি জামাত ইসলামের আত্মঘাতী দলের একজন গোপন সদস্য, যেটা অবশ্যই আমি এগ্রি করি না, কিন্তু আপনি আপনি আমার সঙ্গে ইচ্ছা করলে দ্বিমত পোষণ করতে পারেন। এবং তিনি এনায়েত কবির আরো লিখেছেন যে পোস্টমর্টেমে জানা যায় মাথার পেছনের আঘাত থেকে সৃষ্ট অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়, কিন্তু এর দায় চাপানো হয়েছে পুলিশের কাছে, ইত্যাদি। কিন্তু এখানে বেশ কয়েকটা রিপোর্ট আছে, পোস্টমর্টেম রিপোর্ট, সেখানে সেখানে দেখা যায় যে আসলে মানে তার তার মৃত্যু হয়েছে আসলে সর্রাগুলিতে, এই সর্রাগুলিতেই তার মৃত্যু হয়। এই সর্রাগুলির অতিরিক্ত সর্রাগুলিতে আসলে পুলিশের সর্রাগুলিতে আবু সাইদের মৃত্যু হয় বলে রিপোর্ট পাওয়া যায়। তো এ ব্যাপারে আসলে আপনি কি মনে করেন যে আবু সাইদের এটা বিষয়টা, এটা তিনি কি আসলে এটা জামাতের আত্মঘাতী দলের সদস্য নাকি? এখানে এটা এটা সম্পূর্ণ ভাই, এটা সম্পূর্ণ হাস্যকর, এটা সম্পূর্ণ হাস্যকর। এখন আপনি যদি বর্তমানে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার কাছে মনে হবে সবাই জামাত, মনে হয় সবাই গুপ্ত জামাত। হয়তোবা কেউ মুখে বলতেছে না, আপনি দেখেন আপনার কমেন্ট গুলাতে কিভাবে মানুষ গুপ্ত গুপ্ত লিখতে থাকে। আমি যখন আওয়ামী লীগের বিভিন্ন পয়েন্ট নিয়ে সমালোচনা করি বা করতাম বা এখনো করি, তখন বলতে থাকে আরে ভাই আপনি তো জামাতের এজেন্ট। যাই হোক, আপনি আওয়ামী লীগের ভিতর গুপ্ত হিসেবে ছিলেন নাকি? গুপ্ত হিসাবে ছিলেন না, আসছি। তো এখন এইগুলা এগুলা হচ্ছে সম্পূর্ণ বকওয়াজ, যেটা আমরা বলি যে ফালতু বকওয়াজ কথাবার্তা। এখন আপনি মানে দেখলেন যে ছেলেটা রাবার বুলেট লাগলো, 5-6টা গুলি লাগলো, সে একটা না পরপর 2টা শট তার গায়ে লাগলো, তারপরে সে পড়ে গেল। আপনি যদি তাও ধরেন যে সে মাটিতে লুটায় পড়লো, তার মাথাটা কোনো একটা ইটে বা কোনো কিছুতে আঘাতপ্রাপ্ত হয়ে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে, হইতে পারে। কিন্তু পুলিশ তো গুলি করছে, তাকে গুলি তো করছে। এখন তারপরেও কিছু মানুষ থাকবে হয়তো বা একটু নির্বোধ অথবা দলকানা কিছু মানুষের সাথে পরিচয় হয় আমার, তারা বলে ছেলেটা গুলি খাইলো, রক্ত বের হলো না তো।
রক্ত বের হয় নাই। আমি বললাম ভাই রাবার বুলেটে কখন রক্ত বের হয়? রাবার বুলেট যখন এসে আপনাকে হিট করে তখন আপনার পাঁজরের হাড় কয়েকটা ভেঙে যায়, কিন্তু তখন তো রক্তটা বের হবে না, রক্তটা ইন্টারনাল তো ব্লিডিং হয়। ইন্টারনাল ব্লিডিং হবে। এখন মাথায় যখন একটা মানুষ আঘাত পায়, যখন মাথায় আঘাত পেয়ে যখন মানুষটা মারা যায়, তখন সেটাকে দেখা যায় না, কিন্তু ভিতরে হয়ে গেছে। এখন সে জামাত শিবির ছিল নাকি সে ছাত্রদল ছিল নাকি সে ছাত্রলীগ ছিল, এটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে সে মারা গেছে এবং তাকে পিছন থেকে কেউ বাড়ি মারেনি, এটাই হচ্ছে কথা। এখন ওরা যদি এই ধরনের কোনো তথ্য আনতে পারতো যে তার ব্লাড টেস্ট করে দেখা গেছে যে সে ড্রাগড ছিল, যেটা ওই মোটকা আরাফাত বা এই লোকটাকে আমি প্রচন্ড ভাবে অপছন্দ করি, এই আরাফাত সাহেব যেটা বলতো যে কি তারা ড্রাগড ছিল, এই ধরনের কোনো কিছু যদি দিত আমি মনে করতাম এটা একটা লজিকে টিকতো যে আচ্ছা ঠিক আছে সে তাকে ড্রাগ করা হয়েছিল, সে ওখানে কোনো দিকপাশ বিবেচনা না করে বন্দুকের সামনে দাঁড়ায় গেছে। বাট এটা কোনো লজিকেই টিকে না যে তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে অথবা সে ওখানে বোমা নিয়ে দাঁড়ায় ছিল। এই ধরনের যে আত্মঘাতী বলতে যেটা আমরা বুঝি, এই ধরনের কোনো কিছু কোনো লজিকে টিকে না। তবে আবু সাইদের মৃত্যুটা এটা পুরা সিচুয়েশনটাকে ইগনাইট করছে, যে আপনি এক বস্তা বারুদ রাখছেন সেটাকে আগুন জ্বালাই দিচ্ছে এই আবু সাইদের মৃত্যু। আমি এই ছবিটা যতবার দেখি ততবার আমার ভিতরটা দম বন্ধ হয়ে যায়। আমি একটা পোস্ট দিছিলাম যে আবু সাইদের আপনি জুতাগুলা দেখছেন, ওর একটা বসা ছবি আছে, ঘাসের মধ্যে বসে আছে, একটা ছবি আছে, একেবারে ছেঁড়া মলিন একটা কেটস, মলিন একটা কেটস, মানে ওর ব্যাগটা আমার কাছে মনে হচ্ছিল যে এই ব্যাগটা হয়তো বা ফুটপাত থেকে 20-50 টাকা দিয়ে কেনা, হয়তো বা সেলাই করা, ছিঁড়ে যাওয়া ওই ধরনের। তো এই ছেলেটা কোন প্রত্যাশা থেকে ওইখানে যেতে পারে? তাকে হয় কেউ ড্রাগ করছে, আর না হলে তার মনের মধ্যে এমন কোনো আকাঙ্ক্ষা দানা বাঁধছিল যে মানে ওই যে মুক্তিযোদ্ধারা যে জন্য যেত যে এই দেশ স্বাধীন করে ফেলবো বা আমাকে এই কাজটা করতে হবে। তা আমি তখন লিখছিলাম যে আবু সাইদের এই জুতার ভার আমাদের সবার জীবনের চেয়েও বেশি, এই আবু সাইদের জুতার মূল্য। মানে আমিও যদি ওখানে থাকতাম, আপনিও যদি ওখানে থাকতেন, আমার মনে হয় আমরা 5 বার চিন্তা করতাম ওইভাবে হাতটা ছড়ায় দাঁড়ানোর আগে। বাট ছেলেটা চিন্তা করে নাই, যার কারণে আবু সাইদের এই কথাটা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না যে আবু সাইদকে নিয়ে কোনো রাজনীতি এখানে করা হয়েছে। সে ছিল নিতান্তই একজন প্রতিবাদী যুবক, আমি যেটাকে বলি, যেটা আমাদের আমাদের ওই যে স্বৈরাচার মুক্ত করার জন্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার নামটা কি এসের যে চত্বরটা আছে জিপিওর সামনে, নূর হোসেন চত্বর, এই নূর হোসেন যেভাবে ট্রিগার করে দিছিলেন আবু সাইদ এভাবে ট্রিগার করে দিচ্ছে। এই এক একটা মৃত্যু মনে হয় যে মানে আওয়ামী লীগ সরকারের এক একটা পতনের ধাপ ডেকে আনছে। তবে এখানে এই জায়গাটাতে কোনো নাই, যদিও বলা হয় যে যেই লোকটা গুলি করছে সেও নাকি জামাতের ছিল, যে লোকটা গুলি করছে তাকে বলা হয় সে জামাতের ছিল, পুলিশ। কিন্তু মানে সে তো কোর্টের মধ্যে এসে জয় বাংলা স্লোগান দিয়ে একাকার অবস্থা। তো বলা হয় যে সে আরেকজন সম্ভবত মারা গেছে, ওখানে ছিল আরেকজন পুলিশ, তাকে মেরে ফেলা হয়েছে বা সামথিং, এই ধরনের কোন একটা ষড়যন্ত্র তত্ত্ব ওখানে নিয়ে আসা হয় যে আবু সাইদকে পারপাসলি সেখানে মেরে ফেলা হয়েছে। এখানে 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 বলা হয়েছে যে মানে এনায়েত কবির বলতেছেন যে ডিজিএফআই এর যে মহাপরিচালক ছিল শেখ হাসিনার পতনের সময় হামিদুল হক, তিনি নাকি এই কোটা আন্দোলনের নেপথ্যে তিনি অংশগ্রহণ করেছিলেন, ছাত্রদেরকে তিনি উস্কানি দিয়ে এগুলো করিয়েছেন এবং কয়েকজন উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তা ওনার সঙ্গে ছিলেন। হামিদুল হক, এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা, মানে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এটা একেবারে হাইপোথিসিস, এইটা মানে হইতেও পারে নাও হইতে পারে। এখন যে ধরনের সিনারিও গুলা সামনে আনা হইছে
তাতে আপনার মনে হইতেও পারে যে না, হয়তোবা উনারা কিছু ব্যাপারে হয়তোবা জানতেন যেখানে উনারা চুপ করেছিলেন। হয়তোবা কিছু জিনিস সিনারিও ক্রিয়েট হচ্ছিল যেখানে তারা মৌন একটা সম্মতি দিয়ে দিচ্ছেন যে না হোক, এই কাজটা হয়ে যাক, এবং এই পতনটা হয়তোবা অনেকেই জানতো। সেটা হইতে পারে ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, অথবা প্রধানমন্ত্রীর দফতর, অথবা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, তারা সবাই হয়তোবা জানতো, কিন্তু তারা চাইছেন যে হোক। হয়তোবা বহির বিশ্বের চাপ থাকতে পারে। এখন এইখানে আমাদের মানে 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। তা আমরা কোনো কিছু এখানে কিভাবে জানবো? এবং ডিজিএফআই এত ক্ষমতাধর, ডিজিএফআই এটা করছে, ডিজিএফআই ওইটা করছে, ডিজিএফআই এটা করছে, ডিজিএফআই ওটা করছে, ডিজিএফআই কে তুলে নিয়ে গেছে। তাহলে 5ই আগস্টের মতো একটা ঘটনা আটকায় দেয়া কি পসিবল ছিল কি ছিল না? এই ধরনের কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় ডিজিএফআই ইচ্ছা করলে পারতো আটকায় দিতে। এটা আসলে মানে বোঝা যায় না, কারণ পাবলিক আসলে এত ক্ষিপ্ত ছিল যে এখানে এই যে আপনি যে নবম পদাতিক ডিভিশন, এটার নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন জনাব এনায়েত কবির। এই নবম পদাতিক ডিভিশনটা তো আমরা জানি যে সাভারের যে ক্যান্টনমেন্টটা নবম জি, জি, পদাতিক জি। ডিভিশনের, এটা জেওসি ছিল মেজর জেনারেল মঈন খান। তো এই নবম পদাতিক ডিভিশন কি আসলে কিছু করতে পারতো ইচ্ছা করলে? মানে তারা বলছে যে কেন তারা এলো না, কেন তারা শেখ হাসিনা বাঁচানোর চেষ্টা করলো না? মঈন খান স্যারকে চিনতে পারছেন আপনি? উনি কিন্তু টিএম জুবায়ের স্যারের হুম। পরের জন উনি কিন্তু ব্রিগেডিয়ার অবস্থায় এখানে এসেছিলেন। মিনিস্টার কনসুলার ছিলেন হাই কমিশনে। বাংলাদেশ হাই কমিশন লন্ডনে মিনিস্টার কনসুলার ছিলেন। আয়ারল্যান্ডেও এসেছিলেন। আয়ারল্যান্ডে ওনার বেশ ঘনিষ্ঠজনরা থাকে, আত্মীয়-স্বজনরা, তো এসে ঘুরে গেছেন, এখানে পাসপোর্ট সার্জারি করে গেছেন। খুব ঠান্ডা মানুষ, খুবই ঠান্ডা মানুষ, ছোটখাটো মানুষ, খুব ঠান্ডা মানুষ। উনাকে বলা হয় হচ্ছে উনি একেবারে ইয়েস স্যার অফিসার। মানে সিনিয়র যেটা বলবে উনি সবসময় ইয়েস স্যার। উনি চলেন হচ্ছে বাই দ্য বুক। যেটা আদেশ হইছে সিনিয়রের আদেশই আইন ওনার জন্য। তো মানে আমার কাছে মনে হইল যে আমি এই মুহূর্তে আমার কয়েকটা ইউনিট ডেপ্লয় করব, অথবা আমি এটা করে ফেলবো বা আমি ওটা করে ফেলবো, এটার মানুষ উনি না। উনাকে যদি বলা হয় এটা করো, তাহলে উনি করবে। উনাকে না যদি হলে বলা হয় এই কাজটা করো না, করবে না। এখন সেনা সদর থেকে তাকে যদি আদেশ না দেয়া হয়, তাহলে উনার ট্যাঙ্কে উনি কেন ডেপ্লয় করবে? উনার অফিসারদেরকে উনি কেন ডেপ্লয় করবে? বা সৈনিক কেন হয়তো ডেপ্লয় করবে? হয়তো সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়নি, বাট এই এনায়েত কবির তিনি কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানকেও দায়ী করেন যে তিনিও আসলে এই 5ই আগস্টের সঙ্গে জড়িত। আবার আবার আপনিও দেখা যাবে ২ দিন পর আপনার নামও আসছে ওখানে যে আপনিও এই লন্ডন ষড়যন্ত্রের সাথে জড়িত বা কোনো কিছু। মানে টিএম জুবায়ের লন্ডন থাকে, আম আ লন্ডনে ছিলেন, জেনারেল মঈন লন্ডনে ছিলেন, আম মুনা ম্যাডাম লন্ডনে ছিলেন। মুনা ম্যাডামের কথা বাদই দিলাম। আ রেহানা আপা লন্ডনে ছিলেন, তারেক রহমান লন্ডনে ছিলেন। আবার জামাতের যত বড়, বড় টাকাওয়ালা মানুষ তারাও লন্ডনে ছিলেন। শয়ে, শয়ে আ আ অফিসার, শয়ে, শয়ে মানে বড় মাপের মানুষরা, জামাতের হোক, বিএনপির হোক, সবাই লন্ডনে ছিলেন। আবার আ ঠিক ৫ই আগস্টের আগে, মানে নির্বাচনের আগে ব্রিটিশ হাই কমিশনার কে যেন? সারা কুক। হুম? উনি এই পিটার হাসের জায়গায় সে খুব অ্যাক্টিভ হয়ে গেলেন। তো আ সবকিছু একটু রিলেভেন্ট, তাই না? সবকিছু একটু রিলেভেন্ট। হইতেও জি, পারে। আমার আমার সবচেয়ে মানে মানে যে কজন কাছের লোক আছে তার ভিতরে অন্য একজন কাছের মানুষ হচ্ছেন, আগে ছিল লেফটেন্যান্ট কর্নেল, এখন হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসিনুর রহমান। হাসিনুর, আপনি জানেন যে তিনি আয়নাগরে বন্দী ছিলেন, তিনি দুইবার গুম হয়েছিলেন। তো তাকে নিয়েও এনায়েত কবির সাহেব কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ইনি এই হাসিনুর নাকি মানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ওনার সম্পর্ক। তারপরে আম উলফার প্রশিক্ষক ছিলেন উনি। তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার চলতেছে। এখানে তিনি এটাকে করতে চেষ্টা করতেছেন, মানে এটাকে প্রভাবিত করার চেষ্টা করতেছেন। তিনি জিয়াউল হাসানের বোনকে গালিগালাজ করেছেন, বলেছেন তোকে ছিঁড়ে ফেলবো ইত্যাদি। এবং তিনি হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির
প্রশিক্ষক পদে কাজ করতেছেন এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলামের অধীনে একটা সামরিক তাকে নাকি কোর্ট মার্শাল দেওয়া হয়েছিল অনেক আগে, কিন্তু তাকে ক্ষমা করেন ওই যে সেনাবাহিনীর প্রধান কি যেন ছিল না ওনার, সেনাবাহিনীর প্রধান না 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 ওই যে উনি ইয়ে করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন হ্যাঁ আইকেবি ইকবাল করিম ভুঁইয়া তাকে ক্ষমা করেছেন এবং এই শেখ হাসিনার পতনের সঙ্গেও জড়িত ছিলেন এই, এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জন এবং রাজেশের সঙ্গে হাসিনুরের ঘনিষ্ঠতা ছিল ইত্যাদি আরো অনেক কথা, যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মোয়াসিন করিমের সঙ্গে সম্পর্ক, মানে একেবারে এমন কোনো কিছু নাই, সবকিছু লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী, ইকবাল করিম ভুঁইয়া, তারপরে এই এরা সহ মানে কি বলবো আর। মানে এই জায়গাটায় আসে কি জানেন ভাই, সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্সের বা গোয়েন্দাদের যারা যোগাযোগ করবে, এখন গোয়েন্দা ধরেন আইএসআই এর কথায় আসি, এখানে খুব মজার ব্যাপার আইএসআই। তো আইএসআই যদি একটা এজেন্টকে যোগাযোগ করে, সে কি এমন কোন লোকের সাথে যোগাযোগ করবে যে মিডিয়ায় খুব এক্সপোজড, তার সাথে যোগাযোগ করবে না। বরঞ্চ তারা তাদের এজেন্ট হিসাবে যাদেরকে রাখবে, তাদেরকে যাতে মানুষ সহজে ডিটেক্ট না করতে পারে। সাপোজ আমি যদি মিডিয়াতে খুব এক্সপোজ থাকি, তাহলে বাংলাদেশের যতগুলা মানুষের সাথে আমি যোগাযোগ করব, বিভিন্ন এজেন্সি আমার ফোন থেকে শুরু করে আমার সোশ্যাল নেটওয়ার্কে যারা আছে সবকিছু ট্র্যাক করবে। এখন হাসিনুর রহমান স্যার যতগুলা টক শোতে আসছেন অথবা যেভাবে ভোকাল হয়েছেন, উনি তো খুব বেশি মনিটর ছিলেন, এটাই হওয়ার কথা যে উনাকে খুব বেশি মনিটর করা হবে। তো যে মানুষটা খুব বেশি মনিটরড হচ্ছেন, তার সাথে এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কেন যোগাযোগ করবে না। আমরা যে কথাটা বারবার বলি ডিপ স্টেট, আবার আমরাই বলি আসলে ডিপ স্টেটটা কারা, যাদেরকে চেনা যায় না। ডিপ স্টেটটা কারা, তাদেরকে তো চেনে না, কেউ চেনে না, তারা কারা এটা ডিপেন্ড করে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে সরকারের পিছনে থাকা বড় বড় ব্যবসায়ীরা। আবার তাসলিম খলিলের জিজ্ঞেস করলে সে বলবে সাদা চুলওয়ালা উপদেষ্টায়। এখন তাসলিম খলিল ভাই এক কথা বলবে, জুলকারনাইন সাহেব ভাই এক কথা বলবে। আমার তো লাগে যে যারা সরকার পরিচালনায় এরকম আছেন, তাদের যতটুকু পরিচালনার অভিজ্ঞতা আছে, তারা হাসিন স্যারকে বলেন, ইকবাল করিম ভুঁইয়া স্যারকে বলেন, হাসান সোহরাওয়ার্দী স্যারকে বলেন, তাদেরকে তো তারা ওয়াচে রাখছে অবশ্যই। এবং রীতিমতো চৌধুরী স্যার তো, সোহরাওয়ার্দী স্যার তো মনে হয় জেলেও ঢুকছিলেন, বের হয়েছে। তো এরকম ভাবে তারা যখন তাদেরকে ওয়াচে রাখছে, কোনো বোকা তাদের সাথে কমিউনিকেট করবে না, কেউই করবে না। এখন দেখেন, আপনি যেই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কথা বলছেন, এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ট্রেন আপ করা অথবা তাদের সাথে কমিউনিকেশন করা বা তাদেরকে হ্যান্ডেল করা, এটা হাসিনুর রহমান স্যার নিজের মুখ দিয়ে বলছেন যে এদের বিশেষ করে এই যে আমরা যাদেরকে উপজাতীয় বা আদিবাসী সম্প্রদায় বা যেই গোষ্ঠীগুলাকে বলি, তাদের সাথে উনার একটা খুব ভালো সম্পর্ক আছে, এবং আপনি যদি পার্বত্য চট্টগ্রামকে কন্ট্রোলে রাখতে চান, আপনার এইদেরকে হাতে রেখেই কাজ করতে হবে। তো বারবার কিন্তু উনি এদেরকে কিভাবে হ্যান্ডেল করা যায়, রোহিঙ্গা সমস্যা কিভাবে সমাধান করা যায়, কিভাবে এই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে কন্ট্রোলে আনা যায়, উনি কিন্তু বারবার এগুলাকে বলছেন যে এদের সাথে যখন ক্লোজলি কোনো অফিসার কাজ করে, তখন সে তাদেরকে হ্যান্ডেল করতে শিখে যায়। এখন যারা অস্ত্র হাতে নিয়ে ঘুরে, তাদেরকে তো আপনাকে অন্যভাবে ডিল করতে হবে। আপনি টেবিলে বসে চা খাবো, ওরা তো এইভাবে খাবে না। তারা আপনার কাছে তখনই আসবে যদি তারা আপনার ভিতরে সেই ধরনের ক্যাপাবিলিটি দেখে যে আপনাকে তারা গুরু মানবে, বা তারা আপনাকে রেসপেক্টটা ওইভাবে দিবে যে আপনি তাদের চেয়ে মাচ মোর ক্যাপেবল। এখন হাসিনুর রহমান স্যাররা যে লেভেলের অফিসার, তাতে ওনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করে ফেলতে পারতেন, বাট তারা কোনোভাবেই মানে দেশ ও জাতির ক্ষতি হোক এই ধরনের কাজ কখনো করবে না, কারণ এগুলা তাদের ক্যারেক্টারের সাথে যায় না। আর আপনি ইকবাল করিম ভুঁইয়া স্যারের কথা বলেন বা চৌধুরী হাসান সোহরাওয়ার্দী স্যার, আমি যখন একাডেমিতে ছিলাম তখন সোহরাওয়ার্দী স্যার ছিলেন আমার ব্যাটালিয়ন কমান্ডার।
এবং আমি মিলিটারি একাডেমি থেকে বের হয়ে আসা যে ছাড়পত্রটা, এটা উনার হাত থেকে নেই। পরেও যখন উনি নবম পদাতিক ডিভিশনের জিওসি, তখনও উনার সাথে আমার কমিউনিকেশন হয়েছে। তো উনাদের ডিফারেন্ট একটা ক্যালিবার আছে, ডিফারেন্ট একটা ক্যালিবারের মানুষ, তারা ভারী কি আছে তাদের। তো তারা এমন কোন ফালতু ফাতরামির সাথে তাদেরকে যদি কেউ জড়িত করতে যায় যে উনারা এটা করছে এটা করছে, এগুলো তাদের সাথে যায় না। এক একটা মানুষের সাথে এক এক ধরনের কথা যায়, উনাদের বাট সাথে কিন্তু যায় না। কিন্তু আপনি কি মানে এখানে এনায়েত কবির লিখেছেন যে তার আগের দিন ৪ঠা আগস্ট সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে হওয়া যে টেলিকনফারেন্স, ওটাই আসলে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়। এবং জেনারেল ওয়াকার অনবরত শেখ হাসিনাকে মিথ্যা আশ্বাস দিয়ে থাকেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, এখানে আবার একটা বলি যে আমি একটু আগে বলছিলাম আপনাকে যে 5ই আগস্ট হচ্ছে 111 এর এক্সটেনশন। 111 এর এক্সটেনশন হচ্ছে 5ই আগস্ট। তো আপনি যদি 111 নিয়ে, যখন আমাদের 5ই আগস্ট ছিল না, তখন কিন্তু আমাদের সব কথাবার্তা হতো 111 নিয়ে, যে একটা সরকারকে কিভাবে উচ্ছেদ করে দিয়ে আবার একটা নতুন সরকার আসলো, এটা কি ভারতের পারপাস সার্ভ করলো কিনা। তো ওখানে একটা জিনিস আসে যে 111 এর সূত্রপাত বা 111 এর মেইন কারিগরিটা হয়েছিল সাবেক একজন সেনাবাহিনী প্রধানের বাসায়, সাবেক একজন সেনাবাহিনী প্রধানের বাসায়, যাকে আমি খুব রেসপেক্ট দিয়ে বলি সেনাবাহিনীর পীর সাহেব, যে সবার সবার মাথা উনি। আইকেবি না, উনি জেনারেল নুরুদ্দিন খান। আচ্ছা আচ্ছা, জেনারেল নুরুদ্দিন খান অবসরপ্রাপ্ত। তার তার একটা প্রভাব সেনাবাহিনীতে কাজ করে এখনো। তো তখন নাকি সবসময় সবসময়। তো তখন 111 এর আগে উনি বলেছিলেন, যদি আমাদের শান্তিরক্ষা মিশন ঠিক রাখতে হয়, শান্তিরক্ষা মিশন ঠিক রাখতে হয় এবং দেশকে যদি স্টেবল রাখতে হয়, তাহলে এই কাজটা করতে হবে। তখন সবাই এক বাক্যে বলে ইয়েস স্যার। এখন আপনি যদি একটা কোট করেন, আমাদের জেনারেল ওয়াকার স্যারের বক্তৃতা থেকে যদি আপনি একটা লাইন কোট করেন, উনি বলেছিলেন যে আমি যখন খুব সমস্যায় অথবা আমি যখন খুব কোনো কিছুতে ডিলেমাতে আটকায় যাই, মানে ডিসিশন মেক করতে পারছি না, তখন আমি জেনারেল নুরুদ্দিন স্যারের কাছে যাই, আর পরামর্শ নেই এবং সেইটা পরামর্শ অনুযায়ী আমি কাজ করি। তা আপনি যদি এইটাকে ধরে নেন যে ওয়াকার স্যার ধরে নেন যে যেভাবে এনায়েত কবিরা লিখলো যে মহাখালী ডিওএইচএস এ মিটিং হয়ে এই ডিসিশন হয়। এখন জেনারেলরা যদি একে অপরের সাথে কথা বলে, তারা তো এক একজনের বাসায় যেয়ে কথা বলবে না, তারা তো ওভার দ্য ফোনই কথা বলবে অথবা টেলিকনফারেন্সে কথা বলবে যে আমরা এটা ডিসিশন নিছি, কেমন হয়। অথবা উপরের মহল থেকে যদি কেউ ডিসিশন মেক করতে চায়, তাহলে দুইজন অফিসার যাইতেই পারে মহাখালী ডিওএইচএস এ সাবেক জেনারেল সাহেবের বাসায়, যে স্যার আমরা কি করব, আপনি কি বলেন। জি, এখানে এনায়েত কবির একটা কথা লিখেছেন, তিনি আসলে তার একটা পর্বে জিয়াউল আহসানকে সম্পূর্ণ নির্দোষ তিনি বলতেছেন, এবং তিনি বলতেছেন জিয়াউল আহসানকে আসলে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। জিয়াউল আহসান অনেক দক্ষ কর্মী ছিলেন, দক্ষ সেনা কর্মকর্তা ছিলেন। তারপরে তিনি জঙ্গি দমনে অনেক অবদান রেখেছেন, সন্ত্রাস নির্মূলে অনেক অবদান রেখেছেন, আরো বিভিন্ন অবদান। তাকে পরিকল্পিতভাবে আসলে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই তাজুল ইসলাম গংরা ফাঁসিয়ে দিয়েছে, সঙ্গে জেনারেল ওয়াকারও জড়িত। আচ্ছা, ধরি জিয়াউল আহসান নির্দোষ, একেবারে ধরি জিয়াউল আহসান নির্দোষ, তাতে এই একজনকে নিয়ে এনায়েত কবিরের কেন লিখতে হবে? এনায়েত কবির কেন তাকেই নির্দোষ বলবে যে জেনারেল ওয়াকারের দোষ আছে, নৌবাহিনী প্রধানের দোষ আছে, বিমান বাহিনী প্রধানের দোষ আছে, অমুকের দোষ আছে, তমুকের দোষ আছে, কিন্তু জেনারেল জিয়াউল আহসান নির্দোষ? তাহলে মনে হয় যে না, উনাদের সাথে একটা সম্পর্ক আছে যে তারা জেনারেল জিয়াউল আহসানকে নির্দোষ বলতে চাচ্ছেন। এখন আমি অনেক জায়গায় পড়ছি, অনেকের লেখা পড়ছি যে জিয়াউল আহসান স্যার তার কাছ থেকে সবাই ফ্যাসিলিটেট হয়েছে, কিন্তু তার দুঃসময়ে কেউ পাশে থাকেনি। এখন দেখেন, এই সরকারি চাকরির কিন্তু বিশাল এক বিপদ আছে। এটা হচ্ছে, আপনি যখন সরকারকে যদি আপনি সার্ভ করেন, তাহলে আপনি জনগণের বিপক্ষে যাচ্ছেন। আর যদি আপনি সরকারকে সার্ভ না করেন, তাহলে আপনি আপনার অঙ্গীকারে বরখিলাপ করছেন, তাই না? সরকার আপনাকে বেতন দিচ্ছে সরকারি কাজ করার জন্য,
আপনি ক্যাপেবল দেখে ওই জায়গাটাতে বসাইছে আপনাকে, কিন্তু আপনি কাজটা করছেন না। এখন আপনাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় আর আপনি সেই জায়গাটায় যদি না কাজ করেন, তাহলে কি আপনি গুপ্তচর বা আপনি বেইমানি করছেন আপনার দায়িত্বের সাথে। আর আপনি যদি সেই কাজটা করেন, তাহলে কি হলেন? আপনি হয়ে গেলেন খুনি। তো এখন আপনি এই দিক থেকেও চিন্তা করতে পারেন, ওই দিক থেকেও চিন্তা করতে পারেন। বাট বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য উনি বিখ্যাত বা কুখ্যাত, তাই না? ইলিয়াস হোসেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলিয়াস আলী। হত্যাকাণ্ডের ইলিয়াস আলী থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীর হত্যাকাণ্ডের জন্য জিয়াউল হাসান কুখ্যাত। না, জিয়াউল এখন হাসানের যে অভিযোগগুলো আছে এগুলো তো প্রমাণিত, বাট দুই একজন আবার আমার বলছে যে আমরা জিয়াউল হাসানের কাছ থেকে উপকারও পাইছি। আচ্ছা, আমি আপনাকে বলবো যে আপনি একজনের লেখা পড়তে পারেন, আমাদের সাবেক অফিসার রিমন মাহমুদ। উনি কানাডা থাকেন, কানাডা প্রবাসী। বিসিসিবি যে ম্যাট্রিমোনিয়াল আছে, বিসিসিবি ম্যাট্রিমোনিয়াল বা বাংলাদেশ কানাডিয়ান কমিউনিটির যেই ম্যাট্রিমোনিয়াল সাইট আছে, এবং ওটার উনি প্রতিষ্ঠাতা, এবং উনি কানাডাতে থাকেন, কানাডিয়ান প্রবাসী সাবেক অফিসার। তো উনার আমি লেখা পড়েছিলাম যে উনার খুব ক্লোজ, ক্লাস সম্ভবত উনার রুমমেট ছিলেন, ব্যাচমেট ছিলেন, মানে কোর্সমেট ছিলেন, এবং উনার খুব ক্লোজ অফিসার হচ্ছে জিয়াউল হাসান। তো সে ওখানে বর্ণনা করেছিলেন যে তার ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে কে কে কত কত সুবিধা নিয়েছে, এবং সময় মতো সবাই তাদের পিঠ দেখাই দিচ্ছে তাকে, যে আমরা চিনি না, তোমাকে চিনি না। এখন এটা হয়, এখন আমার একটা বন্ধু যদি বড় পর্যায়ে থাকে, আমার একটা কোর্সমেট যদি বড় পর্যায়ে থাকে, আমি একটু সুবিধা নেওয়ার চেষ্টা করবো তার কাছ থেকে, কিন্তু সে যখন ফেসে যাবে ওখানে, তা আমি তার পাশে থাকবো না, এটাই স্বাভাবিক। এখন জিয়াউল হাসানের মতো অফিসাররা শেখ হাসিনাকে সার্ভ করে গেছে, শেখ হাসিনাকে সার্ভ করে গেছে, সরকারকে সার্ভ করে গেছে। তো আপনি যদি চিন্তা করেন যে বাকি, মানে আমরা তো সেই 2008 থেকে 2024 পর্যন্ত এমন ভাবে দেখছি যে এই সরকারের আগে মনে হয় আর কোনো সরকার ছিল না, মানে আমাদের নলেজের মধ্যে, আমাদের মেমোরিতে আর নাই। বাট আপনি যদি তার পূর্ববর্তী সরকারগুলাকেও দেখেন, তাদেরও তো এই ধরনের অফিসার ছিল। তাদের আমলে কি হয় নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড? হয় নাই? তাদের আমলে কি র্যাব ক্রসফায়ার করতো না? তাদের আমলে কি কোনো নামে সন্ত্রাসী অথবা কারো কাছে সে ফেরেস্তা, এই ধরনের মানুষ মারা যায় নাই? গেছে। হ্যাঁ, তো আমাদের মেমোরিটা এমন ভাবে চলে গেছে যে 2008 এর আগে কোনো সরকারই ছিল না, 2008 থেকে 24 পর্যন্ত যা কিছু হয়েছে সব এই সময় হয়েছে। তো এখানে এনায়েত কবিরের কথাটাকে আপনি করতে পারেন যে ওই যে আপনি যেভাবে বললেন না, যে কিছু সত্যের সাথে কিছু মিথ্যার মিশ্রণ দিয়ে দেওয়া হয়েছে, মিশ্রণ দিয়ে দেওয়া হয়েছে নিজেদের সুবিধার। হ্যাঁ, এখানে এমনও হইতে পারে যে উনারা যেই প্রপাগান্ডাটা সার্ভ করেন, উনারা যেই কাজটাকে, যেই স্বার্থটা হাসিল করতে চান, তার একটা পার্ট হচ্ছে জেনারেল জিয়াউল হাসান। একটা প্রশ্নকে করতেই চাই, সেটা হচ্ছে যে এখানে এনায়েত কবির বলতেছেন যে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনগুলোতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের বিদেশে অবস্থানরত শীর্ষ নেতা, তার সংগঠনের সঙ্গে যুক্ত 2 জন সেনা কর্মকর্তা, এই 2 জন হচ্ছেন ব্রিগেডিয়ার জগরুল আহমেদ এবং মেজর ফেরদৌস। তাদেরকে বলতেছেন যে ঢাকা শহরে আরো বেশি বেশি করে লাশ ফেলতে হবে, এবং এই কথাটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন ডিজিএফআই এর হামিদুল হক এবং এনএসআই এর মেজর জেনারেল মোহাম্মদ হোসেন। তার মানে এখানে তারেক রহমানকে এখানে জড়িয়েছেন এই এনায়েত কবির। তিনি বলতেছেন যে তারেক রহমানের নির্দেশেই আরো বেশি বেশি করে লাশ ফেলা হয়েছে। অজ্ঞাত পরিচয় দূরপাল্লার স্নাইপার, তাদের লক্ষ্য ছিল যে অনবরত মানে একদম র্যান্ডম খুন করা পথচারী, দিনমজুর, দোকান কর্মী, নিরাপত্তা কর্মী, এদেরকে খুন করে সব দায় চাপিয়ে দেওয়া হবে শেখ হাসিনার উপরে। এবং লন্ডন থেকে সেই একটা দলের শীর্ষ নেতা তিনি এটা বলেছেন। আপনার মন্তব্য শুনতে চাই। তো এখানে জিসটা হচ্ছে লাশের রাজনীতি, জিসটা আসে হচ্ছে লাশের রাজনীতি। তো লাশের রাজনীতি বাংলাদেশে নতুন না, লাশের রাজনীতি বাংলাদেশে অনেক পুরাতন। আপনার মনে আছে আমাদের এই যে সাবেক ছাত্রলীগ নেতা মান্না, মাহমুদুর রহমান মান্না, মাহমুদুর রহমান মান্নার সাথে সাদেক হোসেন খোকার একটা সম্ভবত ভয়েস রেকর্ড ফাঁস হয়েছিল, মনে আছে ওটা?
যে না, লাশ ফেলতে হবে ইউনিভার্সিটিতে লাশ ফেলতে হবে সাদেক হোসেন খোকার সাথে বা গয়েশচন্দ্র রায়ের সাথে এরকম কারো একজনের সাথে প্রকাশ হয়। সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে লাশ ফেলতে হবে, লাশ ফেললে সরকারের পতন হবে। তো এটার জন্য ওনার ওই টাইমে ভালোই সমস্যা গেছে। তো ওইটা মানে স্পেসিফাইড ভাবে রাখবেন, এটা মাহমুদুর রহমান মান্নার ভাষ্য যে লাশ ফেলতে হবে, যত লাশ পড়বে সরকারের পতন তত ত্বরান্বিত হবে। ওই সময়টাতে বিএনপি প্রায় নেতাকর্মীদেরকে বাস পোড়ানো, পেট্রোল বোমা মারা এইসব কেসে ঢুকানো হইতো। তো তখন এই ধরনের নিউজটা বের মানে ভয়েস রেকর্ডটা বের হয়। তো এখন দেখেন বিএনপি পন্থী সেনা অফিসার দুইজনকে বলছে লাশ ফেলতে হবে, ভালো কথা। সিনারিওটা এমন মনে হচ্ছে যে দুইজন দুইটা সাবমেশিন গান নিয়ে বের হইছে, রাস্তা পাশে যাকে পাচ্ছে র্যান্ডম গুলি করে দিচ্ছে। না, এটা মানে বলছে ভিডিও তখন তখন তাকে সহায়তা করেছিল লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এবং অন্যান্যরা, হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল হাসান হাসিনুর রহমান নাসিররা। ওনারা হচ্ছে মানে দুইজন দুইটা সাবমেশিন গান নিয়ে বের হইছে, যাকে পাচ্ছে র্যান্ডম গুলি করে দিচ্ছে। ইসের মতো আর কি, ভিডিও গেমের মতো, যে পারতেছি মেরে ফেলতেছি এরকম। এইগুলা খুব গাঁজাখুরি টাইপের কথাবার্তা। এটা হইতে পারে যে হ্যাঁ ঠিক আছে, ওইখানে আমি তাক করে থাকবো, 2-4টা লাশ ফেললাম, তারপরে এত ভিড়ের মধ্যে কাকে মারবে? আর বিপদে ফেলে অ্যাকচুয়ালি এই আমাদের কিছু অবুঝ নেতাকর্মীরা। ধরেন পুরা সিচুয়েশনটা একটা যৌথ প্রযোজনা, মানে 5ই আগস্টের সিচুয়েশনটা হচ্ছে একটা যৌথ প্রযোজনা। এখন এখানে যখন আপনি স্লোগান দিবেন যে পুরা 5ই আগস্টের কি বলে একক একক কৃতিত্ব, অথবা পুরা 5ই আগস্টের মাস্টার মাইন্ড লন্ডনে বসা একজন বর্তমান প্রধানমন্ত্রী, উনি মাস্টার মাইন্ড, তো খুব দ্রুত যায়, তাহলে তো নির্দেশটা উনি দিতেই পারে। যেহেতু উনিই মাস্টার মাইন্ড, তাহলে তো উনি নির্দেশটা দিতেই পারে। এটাকে খুব দ্রুত বলবে যে হ্যাঁ যদি 2টা লাশ পড়ে তাহলে নিশ্চয়ই উনার নির্দেশেই পড়ছে। কিন্তু এটা যায় না, এই ধরনের লেভেল থেকে এই ধরনের কথা আসে না কখনো, এই ধরনের লেভেল থেকে এই ধরনের কথা আসে না। আর বিশেষ করে হচ্ছে সাবেক সেনা অফিসাররা যারা ওই রাওয়া বেসড অথবা যারা বাইরে এসে প্রতিবাদ করছিলেন, তাদের যে ধরনের ক্রেডিবিলিটি, তাদের সাথে এই ধরনের কর্মকাণ্ডগুলো যায় না। আর ওই টাইমে পুলিশ থেকে শুরু করে পুলিশের যে নেটওয়ার্ক, তারা এমন ভাবে বিস্তৃত হয়েছিল যে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটানো ওই সময় সম্ভব ছিল না। আর সবকিছু তো অন রেকর্ড আছে, ভিডিও রেকর্ড গুলো আছে। আমার মনে হয় এনায়েত কবির সাহেবরা মানুষের মুখের ভাষ্যগুলা নিচ্ছে, কিন্তু তারা ভিডিও গুলা দেখছে না। আর উনারা যাদের কাছ থেকে তথ্যগুলা নিচ্ছে সেটা হচ্ছে যে ধরেন আমি একজন সাবেক মেজর জেনারেল, আমার যে কয়টা এন্টি পার্টি আছে আমি তাদেরকে ভাষায় কয়েকটা গল্প বানিয়ে দিচ্ছি যে আরে হেমায়েতুদ্দিন মিশন তো এই কাজটা করছে, ও তো এই কাজটা করছে, ও তো এই কাজটা করছে, ব্যাস উনারা ওইটার উপরে র্যান্ডম লিখে ফেলতেছে। যাকে 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 এই পুরা গল্পের মাধ্যমে কয়েকটা মানুষকে হিরো বানানো, কয়েকটা মানুষকে ভিলেন বানানো, যেই মানুষগুলাকে বিশ্বাস করা যাবে না। এখন ধরেন সাবেক বিরোধী দলের বা জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা, সে বলছে। এখন এখানে তো 2-4টা আওয়ামী লীগের বা এই পন্থী ভারতপন্থী বলেন আর যে ধরনের লেখক বলেন, তারা তো বলবে হ্যাঁ সে তো FBI এর ওয়ান্টেড ছিল, সে তো ইন্টারপোলের ওয়ান্টেড ছিল, সে 5ই আগস্ট এই কি বলে 21শে আগস্ট বোমা মারছে, সে এটা করছে ওইটা করছে, তার মানে সে এই কাজটা করতেই পারে। এখন দেখেন যখন এলাকার মধ্যে কোনো ক্রাইম হয় তখন পুলিশ কাদেরকে ধরে আনে? যারা আগে ক্রাইম করতো। হ্যাঁ, হিস্ট্রি শিটার আছে ওইগুলার সবগুলা থাবা দিয়ে ধরে আনে, যে এর মধ্যে থেকে কে করছে, ওদেরকে পিটায় যে তোরা জানোস, বল এই কাজটা কে করছে। কারণ এই ক্রাইমের নেটওয়ার্কের মধ্যে আছে। এখন যার নামে অলরেডি এই কয়টা মামলা আছে, ইন্টারপোল লেভেলে তার নামে এই ধরনের অভিযোগ দিছে বা অভিযোগ দাঁড় করায় ফেলছে, তো তার বিরুদ্ধে এই ধরনের কিছু বললে সেটা খুব সহজে বিশ্বাসযোগ্য হয়ে যাবে। এর জন্য তারা এই স্টোরিটাকে নিয়ে আসছে যে উনি বলছে লাশ ফেলতে। উনি লাশ ফেলতে বলছে নাকি অন্য কোনো এজেন্সি লাশ ফেলতে বলছে, ধরেন লাশ ফেলছে, কেউ না কেউ লাশ ফেলছে, ধরার জন্য ধরে নিলাম, তাহলে তো অন্য কোনো এজেন্সিও বলতে পারে সেটা।
না, আরেকটা কথা, তারেক রহমান যে ফোন কইরা বলছে তার ২ দলীয় সাবেক সেনা কর্মকর্তাকে যে ঢাকা শহরে আরো লাশ ফেলতে হবে, এটা এনায়েত কবির জানলো কিভাবে? এটা কার কাছ তাকে থেকে যারা লিক হইছে? তথ্য দিচ্ছে তাকে যারা তথ্য দিছে তারা হচ্ছে সেই অফিসারদের বিরোধী। বিরোধী। এখন আ কথা হচ্ছে কি, মানে সাংবাদিকদের বা কলামিস্টের একটা অস্ত্র আছে। সেটা হচ্ছে কি? যে গোপন তথ্য কাউকে বলা যাবে না। আমি আমার সোর্সের নাম বলতে বাধ্য নই। এরকম। কিন্তু বিষয়টাকে আমার গাঁজাখড়ি বলেই মনে হয় এবং তার ১ম পর্বে তিনি